নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদের দিকে যাবে দেশ, শঙ্কা এনসিপি নেতাদের। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। হাম ও উপসর্গে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1250। প্রভাব পড়ছে শিশুর মানসিক স্বাস্থ্যেও। অভিভাবকদের বেশি সময় দিয়ে বাড়তি যত্নের পরামর্শ। এবার রাজধানীতে বসবে 27টি পশুর হাট। ট্রাকে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। গরু চোরাচালান ঠেকাতে সীমান্তেও থাকবে বিজিবির কড়া নজরদারি। এবং পানিতে তলিয়ে কষ্টের ফসল, হাওরে বেশি দামেও মিলছে না শ্রমিক। রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মণ ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দেবে সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন ও জনগণের সেবা নিশ্চিতে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সকালে 4 দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলন রোববার সকালে সচিবালয় থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন 4 দিনের সম্মেলন। জেলা প্রশাসক সম্মেলন 2026-এর সাফল্য কামনা করছি এবং এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে সরকারে প্রতিফলন ঘটে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রশাসনের প্রতিটি পদই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেবে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান। জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতিপরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ, এটি আমি মনে করি। নির্বাচনী ইশতেহার ও জনগণের সামনে সই করা জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, ভিন্নমত থাকলেও জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি, সবার আগে দেশের স্বার্থ। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। দুর্নীতির বিরুদ্ধে সরকারের আপোষহীন অবস্থান ও জবাবদিহিতা নিশ্চিতের কথা জানান প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুতদারের বিরুদ্ধে নিয়মিত বাজার মনিটরিং ও ভোগান্তিহীন সেবা নিশ্চিতে দৃশ্যমান মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মোবাইল কোর্ট পরিচালনা কার্যকর, নিয়মিত এবং দৃশ্যমান। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এবার ডিসি সম্মেলনে প্রায় 500 প্রস্তাব নিয়ে হচ্ছে আলোচনা। গুরুত্ব পাচ্ছে গুজব প্রতিরোধ ও স্বাস্থ্য খাতের উন্নয়ন। জনগণের আস্থা ফেরাতে ডিসিদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন মন্ত্রণালয়ের। প্রধান অতিথির আসন শুরু হয়েছে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক কর্মপরিকল্পনা তুলে ধরে মন্ত্রণালয়ের সচিব নাজিমুল গনি বলেন, জনগণের আস্থা ফেরাতে সব কর্মকর্তাদের আরও জনবান্ধব হয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছতে হবে। সামাজিক সুরক্ষা কর্মসূচি, ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ডিজিটাল সেবা সম্প্রসারণ, কৃষি ও সেচ কার্যক্রমের সহায়তা প্রদান ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কার্যকর ভূমিকা সুবিদিত। সেবার মান উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে আপনাদের আরও বেশি তৎপর হতে হবে। এ সময় নিজ নিজ এলাকার সংকট তুলে ধরে সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জেলা প্রশাসকরা। পটুয়াখালী দক্ষিণাঞ্চলের দারিদ্র্য পীড়িত দুর্যোগ প্রবণ একটি জেলা। এই জেলার শতভাগ জনগণকে ফ্যামিলি কার্ড প্রোগ্রামের আওতায় আনা গেলে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি সমন্বিত মেরিন ড্রাইভ ও উপকূলীয় সুরক্ষা বাঁধ নির্মাণ করা প্রয়োজন। এটি যাতায়াত সহজ করবে,
জলোচ্ছ্বাস থেকে জনপদ রক্ষা করবে। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসকরাই কাণ্ডারি, তাই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রতিমন্ত্রী। জেলার উন্নয়ন কর্মকাণ্ডে জেলা প্রশাসক, সমন্বয়কারী ও কাণ্ডারি প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে। সঠিক উপকারভোগীদের কাছে যাতে সেবা পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। জনগণের অভিযোগ শুনতে হবে, শুনানি দিতে হবে। এবারের ডিসি সম্মেলনে 56টি মন্ত্রণালয় ও বিভাগ অংশগ্রহণ করছে। প্রায় 500 প্রস্তাব নিয়ে হবে আলোচনা। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও গুজব প্রতিরোধে দেয়া হচ্ছে বেশি গুরুত্ব। খাল খনন কার্যক্রমের শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতারা। রাজধানীতে দলটির জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে বক্তারা বলেন, জুলাই সনদ অস্বীকারের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের দিকে এগুচ্ছে সরকার। রোববার সকালে শুরু হয় জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় নাগরিক পার্টির জাতীয় কনভেনশন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রথম সেশনে অংশ নেন দলটির শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় এনসিপি নেতারা বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। আপনারা তখন বলতেন গণভোটের যে সাইটটা প্রশ্ন দেওয়া হয়েছে এই সাইটটা প্রশ্নের সাথে আমরা একমত না, এবং এই অনুযায়ী আপনার গণভোটে হাঁ দিলেও আমরা এই সাইটটা প্রশ্নের বাস্তবায়ন আমরা করব না। তাহলে দেখা যেত যে কত পার্সেন্ট ভোট পান। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে সরকার। 2 মাসও যায়নি, এর মধ্যে আমাদের এখন সভা সমিতি করে আলোচনা করতে হচ্ছে যে কী করে এই সরকারকে ওই সমস্ত ইনস্টিটিউশনগুলিকে যেটাকে সংস্কার করার জন্য জুলাই সনদে এবং বিভিন্ন অধ্যাদেশের মাধ্যমে রেখে যাওয়া হয়েছিল সেগুলিকে তারা ছুঁড়ে ফেলছে। দ্বিতীয় সেশনে অংশ নেন দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা। সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না, এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে। আমাদের প্রতিবাদ ওই সংসদ থেকে রাজপথে আমরা যদি জারি রাখতে পারি, বাংলাদেশে আগামীর কোনো সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুত মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। একটা জিনিস তাকে বোঝানো হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কারাবন্দী সাংবাদিকদের জামিন চাইলেন সাংবাদিক নেতারা। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানালেন, সাংবাদিকদের বিরুদ্ধে যে কোনো মামলা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মধ্যে আনা হবে। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হবে। রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় মন্ত্রী জানান, চিন্তা চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার। আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। পরে তথ্য ভবন মিলনায়তনে আয়োজন হয় আলোচনা সভা। এতে সাংবাদিক নেতারা গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলার সুষ্ঠু বিচার এবং কারাগারে বন্দী সাংবাদিকদের আইনি কার্যক্রম চালু রেখে জামিনের দাবি জানান। স্বাধীনতার সময় 1971-এ এটাকে প্রত্যক্ষ করেছিলাম, আমরা 2025-এ এসে আবার প্রত্যক্ষ করলাম যে সংবাদপত্রের অফিস পোড়ানো হচ্ছে। ফলে আমাদের সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে এমন ধরনের কিছু পচন ধরেছে, আমরা গণমাধ্যমও সেটা থেকে মুক্ত না। আজকে যারা জেলখানায় আছেন তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এরা খুনের মামলা দিলেন কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? মুক্তির বিষয় আমরা বলবো না যে তারা মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেন, তা না, জামিনটা অন্তত দেন। এ সময় তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের নীতিগতভাবে সহায়তা দিতে আন্তরিক সরকার। বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক আমরা তা চাই না। মানহানি মামলা সহ যে কোনো মামলাকে আমরা একটা প্রাতিষ্ঠানিক ভাবে ব্যবস্থাপনার মধ্যে আনবো, নীতিগতভাবে
সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। এদিকে টিআইবি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান বলেন, বর্তমান সরকার সমালোচনাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। তবে একটা জিনিস ভালো লাগছে যে এই সরকারকে ক্রিটিক করা যাচ্ছে না, যেই জায়গায় মিডিয়া চলে গিয়েছিল, জার্নালিজম বলতে যা বোঝা গিয়েছিল, এই জায়গা থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রত্যেকে খুব স্ট্রংলি সরকারের যে কোনো ধরনের সমালোচনা, যৌক্তিক সমালোচনা কন্টিনিউ করবেন। দেশে গণমাধ্যমের স্বাধীনতা, অপতথ্যের বিস্তার এবং জন আস্থা পুনর্গঠনের বিভিন্ন বিষয় উঠে আসে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায়। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক হত্যা চেষ্টা মামলায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। সংশ্লিষ্টতা না পাওয়া 127 জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি সাদেক খান, আসিফ আহমেদ, তারিকুজ্জামান রাজীব ও ছাত্রলীগ নেতা নাইমুল হাসান রাসেলের নাম আছে চার্জশিটে। জুলাই অভ্যুত্থানে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। সময় সংবাদে আরও থাকছে, ট্রাক পিকআপ সংঘর্ষে থেমে গেল জীবনের গল্প। সিলেটে 8 শ্রমিকের প্রাণহানি, আহত 6 জন ওসমানী মেডিকেলে ভর্তি। হেলপার আটক হলেও পালিয়েছে চালক। কয়েকশো কোটি টাকার মালিক ভূমি অফিসের কর্মকর্তা, লাখ টাকা চাঁদা ছাড়া করেন না জমি খারিজ। এমনই অভিযোগ উঠেছে কুমিল্লার দুর্গাপুর উত্তর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল নেওয়াজের বিরুদ্ধে। এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে বাধার শিকার হন সময়ের অসঙ্গতি টিম। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। কুমিল্লা থেকে ফিরে HM আলাউদ্দিনের রিপোর্ট। জমি খারিজ বাণিজ্যে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে পুরো অফিস। এমন অভিযোগ উঠেছে কুমিল্লার দুর্গাপুর উত্তর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সাইফুল নেওয়াজের বিরুদ্ধে। সেবার নামে হয়রানি আর সাধারণ মানুষের কষ্টের টাকায় গড়ে তুলেছেন অবৈধ সম্পদের সাম্রাজ্য। সেখানে গিয়ে দেখা করি কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে। তারা বলেন, সাইফুল নেওয়াজের কাছে সহযোগিতার আশায় গেলেও মেলে না সহযোগিতা। ঘুরতে হয় দিনের পর দিন। কোর্ট রায় দিয়ে দিছে, ওটা বলে ডিসির অফিস থেকে সংশোধন করে না আনেন, এই সে বইলা পরে আমাকে 1 বছর ঘুরাইছে, 1 লাখ টাকা লাগবে। এসি লাইটে যায়, তারপর দরখাস্ত দিয়েছি, দরখাস্ত এর কাছে দিয়েছি, তারপর দরখাস্ত গ্রহণ করে নেই। তারপর আমারে কইতেছে আপনারে আপনার মামলা দেব। কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমতলী মৌজার 1072 দাগে পৈতৃক সূত্রে 38 শতক জমির মালিক জাহিদ হাসান ও খালেদ হাসান সহ 4 ভাই বোন। এখন 38 শতক জায়গা বেড়ে হয়েছে 44.5 শতকে। কিন্তু কিভাবে? আমি তো মেন মালিক থেকে জমি ক্রয় করেছি, ওদের কাছ থেকে 5 লক্ষ টাকা খেয়ে ওদেরকে খারিজ দিয়েছি। আমার খারিজটা তখন ক্যান্সেল করে দেয়। এলাকাবাসীর অভিযোগ, শতাংশ প্রতি মোটা অঙ্কের টাকা ছাড়া কাজ হয় না দুর্গাপুর ভূমি অফিসে। প্রতিবেদনে হিসাব বলেছে আমার লেখে দিয়েছে, কিন্তু এটা আমার খাস আছে। এই ভোগান্তিতে আমি আজ 8 মাস ধরে এই ঘুরতে আছি, আমার এটা হইতেছে না। পরে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাইফুলের সঙ্গে দেখা করলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। উপরন্তু বিভিন্ন মহলে কল করে সংবাদটি প্রচার বন্ধের চেষ্টা করেন। টেলিভিশনে এডমিনের লোক আছে, আমি এডমিনের লোকের সাথে কথা বলবো না। আপনি আমার নামে অভিযোগ করেন, আমার সাথে জি ভাই উনি কথা বলবেন না। অনুসন্ধানের এ পর্যায়ে সময়ের অসঙ্গতির হাতে আসে সদরের বিষ্ণুপুর মৌলভীপাড়ায় সাইফুল নেওয়াজের 36 কোটি টাকার মূল্যের জায়গা সহ 20টি ফ্ল্যাটের তথ্য। এর বাড়ি রনিজদার, আবার বাদ করা হয় বাড়ি আছে। মাথার সাথে যে জায়গাটা ওইটা তো নিচে কেনা। হ্যাঁ। কত কিনছে? 6-7 আরো খুঁজতে গিয়ে বেরিয়ে আসে সদরের কাপ্তান বাজারের 100 কোটি টাকা মূল্যের প্লটের তথ্য। ওই যদি আমরা সোজা গেলে তো একটা প্রজেক্টের মতো দেখবেন, এটা হ্যাঁ কত দূর আছে জানেন না। এই বিল্ডিং পর্যন্ত মনে হয় আমার 2 ঘন্টা। বেচে কবে কিনছে কবে জানেন নি? হয়ে গেছে আজ বছর 3-4 বছর হয়ে গেছে। এর পাশেই রয়েছে তার 6 কাঠা আরও একটি প্লট। তাদের অভিযোগ, নামে বেনামে আরও অসংখ্য সম্পদের পাহাড় গড়েছেন সাইফুল। এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ABM মশিউজ্জামানের সঙ্গে কথা বলতে গেলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি। সহকারী ভূমি কমিশনের সঙ্গে দেখা করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনিও ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা দেখান।
আবারও আমরা ফিরে যাই অতিরিক্ত জেলা প্রশাসক মশিউজ্জামানের কাছে। আপনাদের কাছে প্রথম আমি অভিযোগ শুনলাম, যদি এরকমভাবে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয় অবশ্যই তার বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। এইচ.এম. আলাউদ্দিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। হকারদের দেয়া হচ্ছে পরিচয়পত্র, যেখানে রয়েছে যাবতীয় তথ্য, স্টল নম্বর। প্রশাসকরা জানান, নির্দিষ্ট অঙ্কের ফি দিলে মিলবে এলাকাভিত্তিক ব্যবসা করার সুযোগ। তবে নগর পরিকল্পনাবিদদের শঙ্কা, বরাদ্দে রাজনৈতিক সংশ্লিষ্টতা অগ্রাধিকার থাকলে ভেস্তে যেতে পারে উদ্যোগ। তানভীর হাসান মেঘের প্রতিবেদন। রাজধানীতে ফুটপাত দখল আর উচ্ছেদ যেন ইঁদুর বিড়াল খেলা। এই দোলাচলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারীরা। স্থায়ী সমাধানের দাবিতে আওয়াজ তুলতে তুলতে যেন ক্লান্ত নগরবাসী। অভিযোগ আছে, ফুটপাত দখলকে ঘিরে গড়ে উঠেছে কোটি টাকার চাঁদাবাজির চক্র। প্রভাবশালীদের নিয়মিত অর্থ দিয়ে দোকান খুলতে হয় হকারদের। তবে এবার এই চক্র ভাঙতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। 2 সিটি কর্পোরেশন ডিএমপির সহায়তায় হকারদের তথ্য সংগ্রহ শুরু করেছে। এর মধ্যে গুলিস্তানের রমনা ভবন সংলগ্ন লিংক রোড এলাকায় হকারদের জন্য সাদা রঙের দাগ কেটে জায়গা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সিটি প্রশাসক সময় সংবাদকে জানালেন, কিভাবে হবে এলাকা ভিত্তিক হকার পুনর্বাসন। তাদেরকে আইডি দিচ্ছে, এখানে একটা চেক থাকবে, এটাকে আপনার ছবি তুলে পুশ করলে তার ডিটেলস বৃত্তান্ত বের হয়ে আসবে। প্লাস আরেকটা আমরা নাম্বার প্লেট দেব, দুইটার মধ্যে উল্লেখ থাকবে যে সে কোন জায়গাটায় ব্যবসা করবে। স্পট নির্ধারণ করে হকার পুনর্বাসন কাজ শুরু করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তবে হকারদের পরিচয়পত্র দিয়েই এখন পর্যন্ত থেমে আছে তাদের কার্যক্রম। খেলার মাঠকে বন্ধ করে দিয়ে তাদেরকে আমরা সেখানে বসাতে পারি না। সেই কারণে যেখানে একটু খালি জায়গা আছে, যেখানে যানজট হওয়ার কোনো সুযোগ নেই, সেখানে আমরা আপাতত তাদেরকে স্থানান্তর করছি। চৌকি কিংবা স্থায়ী কোনো দোকান থাকতে পারবে না। একটা ট্রলি সিস্টেম করে সেখানে আসবেন এবং নির্দিষ্ট একটা জায়গায় সেটা রাখতে হবে। যদি এই পরিকল্পনা সফলতা আসে, তাহলে সড়কে ট্রাফিকের আমূল পরিবর্তন আসবে বলে মনে করছে ডিএমপি। আমি তো মনে করি যে ট্রাফিক ব্যবস্থাপনা একটা আমূল চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা সবাইকে একটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দিবেন। এদিকে মাঠ পর্যায়ে 2 সিটি কর্পোরেশন কাজ শুরু করলেও হকারদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পুলিশ এসে তাদেরকে করে নিয়ে গেছে, কোথায় কি হবে সেটা তো এখন আমরা জানি না। পরিচয়পত্র আর পুনর্বাসনের এই নতুন উদ্যোগ কি শেষ পর্যন্ত হকারদের ভাগ্যের বদল ঘটাবে, নাকি বরাবরের মতো এবারও তা কাগজে কলমে কিংবা পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকবে, সেটাই এখন দেখার বিষয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অপরাধপ্রবণ এলাকায় বসছে নতুন পুলিশ ক্যাম্প। ঝুঁকিপূর্ণ এলাকায় ব্লক রেইডে বন্ধ হচ্ছে সন্ত্রাসীদের পালানোর পথ। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার জানান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে চলতি মাসে শুরু হয়েছে বিশেষ অভিযান। জোর দেয়া হচ্ছে হটস্পট ভিত্তিক টার্গেট অপারেশন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গুরুত্ব পেয়ে আসছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়টি। রাজধানীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের বিষয়ে রোববার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার। তিনি জানান, চলতি মাস থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান। 48 ঘন্টায় 58 জন চাঁদাবাজকে গ্রেফতার সহ তালিকাভুক্ত আরও 94 জনকে আটক করা হয়েছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং 94 জন তাদের সহযোগী চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন মামলায় বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোহাম্মদপুর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি থানার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা নিয়মিত হালনাগাদ হচ্ছে জানিয়ে অপরাধীদের ছাড়াতে কেউ তদবির করলে তাকেও চক্রের অংশ হিসেবে ধরা হবে বলে জানান তিনি। মোহাম্মদপুরে আরও 2টি ক্যাম্প আছে, মোহাম্মদপুর ক্যাম্প প্লাস ওইদিকে রায়ের বাজার ক্যাম্প, এবং মোহাম্মদপুরে একটা থানা স্থাপনের জন্য আমরা প্রস্তাব রেডি করতেছি। রায়ের বাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে। চলমান সাঁড়াশি অভিযান অব্যাহত থাকলে রাজধানীতে অপরাধ আরও কমে আসবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। আমাদের অভিযান অব্যাহত আছে এবং জোরদার করা হয়েছে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। সমস্যাগুলিকে রিপিট করেছেন, যেমন অ্যাম্বুলেন্সের অভাব, রাতে বিরাতে রুগীরা অ্যাম্বুলেন্স পায়, ঘাটতি দেখা যায় হসপিটালগুলিতে, এটার সঠিক কোনো হিসাব থাকে না, এটা ডিসপ্লে করার জন্য ওনারা বলেছেন। ডাক্তার ঠিক মতো থাকেন না, ডিএনএ ডেপুটেশনে ডাক্তার অনেক ডিসিরা বলেছেন। এইগুলি তো মেজর প্রবলেম, আপনারাও জানেন, আমিও জানি, ডিসি সাহেবরা তাই জানেন। এইগুলি তুলে ধরেছেন, আমরা সবাই এগুলি প্রতিকার করার জন্য আমরা কথা বলেছি, রাস্তা বলেছি। এটি মাননীয় মন্ত্রী উনি তো ওনার সমস্যাগুলির কথা বলছেন, কিন্তু আপনারাও হয়তো এমন কিছু নোট করে ওনাদেরকে দিক নির্দেশনা দেওয়া দরকার। আপনারা কি দিক নির্দেশনা? ওই যে ওনাদেরকে বলছি মোবাইল টিম বাড়াতে, ক্লিনিকগুলিতে ভিজিট দিতে, যাতে মানে অপচিকিৎসা না করেন, যাতে করে মানুষকে হয়রানি না হতে হয়, যাতে অ্যাম্বুলেন্সের তারা দালালি না করতে পারে, রুগীকে ফলস রেফারেল যাতে না করতে পারে, ডিসপেন্সারিগুলিতে যাতে ভেজাল ওষুধ না করতে পারে, মায়েদের মধ্যে ব্রেস্ট ফিডিংয়ের ইয়েটা বেশি, যাতে ওনাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে, ওনাদের হ্যান্ডস তো অনেক লম্বা, ওইগুলি কাউন্সিলিং করার জন্য বলেছি। নেশার হাত থেকে সমাজকে রক্ষা করার লক্ষ্যে এসপি মহোদয়ের সাথে বেশি করে বসে বসে নেশাখোরদের বিরুদ্ধে কিভাবে এটাকে দমন করা যায় এটার কথা বলেছি। সিভিল সার্জনদের সাথে বসে যাতে করে আরও মানে স্বাস্থ্যের পরিধিটা বৃদ্ধি করা যায় এটার কথা বলেছি। আর এটা নাকি পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছি। ডেঙ্গু যাতে আক্রমণ না করতে, ডেঙ্গু তো আমরা চিকিৎসা করে বাঁচাইতে পারবো না, প্রিভেন্টিভ আমাদের মেজার নিতে হবে, ওইটার জন্য বলেছি। মানে সকল ব্যাপারে ডিসি সাহেবদের তো আপনারা জানেন, ওনারা সব দিকে হাত থাকে, ওনাদের সকল মানে আমরা সহযোগিতা আমরা চেয়েছি। আর একটা জিনিস তো আপনারা জানেন, আগেও বলেছি এটা, যে আমরা ইউএইচএফপিওদের সাথে মিটিংয়ে আমরা যে ওয়াদা করেছিলাম ওনাদের নিরাপত্তার, শুধু ওনাদের না, মানে আমাদের টোটাল মেডিকেল ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা সরাসরি ছিলাম সেখানে। উজানের ঢল ও বৃষ্টিতে হাওরে পানিতে তলিয়ে কৃষকের কষ্টের ফসল, বেশি টাকা দিয়েও মিলছে না শ্রমিক। কোনো রকমে ফসল ঘরে তুললেও রোদ না থাকায় নষ্ট হচ্ছে শত শত মন ধান। ক্ষতিগ্রস্তদের 3 মাসের খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী। পানিতে তলিয়ে গেছে কষ্টে বোনা মনকে মন ধান। বিপর্যয়ের মুখে পড়ে কৃষকদের দুর্ভোগ যেন কমছেই না। সুনামগঞ্জে দেখার হাওর সহ বেশ কয়েকটি এলাকার অন্তত 16,500 হেক্টর জমির পাকা ধান এখনও পানিতে তলিয়ে রয়েছে। এর মধ্যে কয়েকদিন ধরে নেই রোদের দেখা। এ অবস্থায় অনেকেই ঘরের মেঝেতে ধান বিছিয়ে ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করে যাচ্ছে। রোদে শুকাতে না পারায় কারো কারো ধান পচে নষ্ট হয়ে গেছে। ধান কাটছি 10-12 দিনে পড়তেছে, ধান যে ফস্ত আছে, ধান তো বোমাই যাইতে পারতেছে না, ধান গেরায় যাইতেছে গা, একটা দানা শুকাইতাম পারতাছি না। নেত্রকোনাতেও হাওর সহ নিচু এলাকার বোরো ধান পানিতে তলিয়ে থাকায় জমিতেই পচে যাচ্ছে। কোনো রকমে ধান কিছু কাটলেও শুকানো নিয়ে বিপাকে তারা। হারভেস্টার মেশিনে যদি তেলের সংকটটা না থাকতো তাহলে অবশ্যই যেগুলা ক্ষেত আছে সবগুলাই কিন্তু কাটতে পারতো। এদিকে অতিবৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ নদী ও হাওরে পানি বাড়ছে। এই পর্যন্ত 2160 হেক্টরে বোরো ফসল পানির নিচে, চড়া দামেও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। কিশোরগঞ্জের হাওরে প্রায় 10,000 হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত। এখন পর্যন্ত কাটা হয়েছে 60 ভাগ জমির ধান। এ অবস্থায় হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর। আগামী 3 মাস তাদেরকে খাদ্য সহায়তা প্রদান করব এবং কিছু আর্থিক সহায়তা দান করব। এছাড়া উজানের ঢলে জামালপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের শেখের ভিটা ও পূর্ব বাগেরহাটার অন্তত 2 শতাধিক পরিবার এখনও পানিবন্দী। হাঁটু পানি মারিয়েই গন্তব্যে যেতে হচ্ছে অনেককে। দেখা দিয়েছে সাপের আতঙ্ক। দুদিনে সাপ কেটেছে 4 জনকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। হাওরের দুর্যোগ পরিস্থিতি জানাতে নেত্রকোনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলপনা বেগম। সরাসরি যাব তার কাছে। কয়েকদিনের যে এই যে একটা দুর্ভোগ নেত্রকোনা জেলার যে এই কৃষকরা করছেন, এবং এই দুর্ভোগে আজকে কিছুটা রোদের দেখা মিলায় তারা হচ্ছে যে সকল এখন পর্যন্ত যে সকল ধান পেয়েছেন সেই ধানগুলোকে তারা তুলে এখন মাড়াই করার চেষ্টা করছেন, যে এই যাতে করে অন্তত যেগুলো পাওয়া যায় সেগুলো যেন বিক্রি করে দেওয়া যায়। তবে কৃষকরা যেটি বলছিলেন যে এক তো দুর্যোগে দুর্ভোগ, দ্বিতীয়ত হচ্ছে এখন যে তারা ওই যে ধান বিক্রি করছেন তো 500 থেকে
600 টাকা মন দরে। তো তারা একটি কথা বলছেন যে মিল মালিকরা নাকি সিন্ডিকেট করে এই অবস্থার সৃষ্টি করেছে, যে কম দরে ধানটাকে একদম পানির দরে তারা নিয়ে যাচ্ছেন, নাহলে ধান কিনছেন না। এই যে একটা প্রবলেমে পড়েছেন কৃষকরা, এটা থেকে তারা এখন মুক্তি চাচ্ছেন। তারা বলছেন অন্তত যদি তাদেরকে ধানটা 8 থেকে 900 বা 1000 টাকা পর্যন্ত দেওয়া যায়, তাহলে তাদের যে ক্ষতিটা অন্তত হয়েছে একেবারে না খেয়ে হয়তো মরতে হবে না। তো এই ধরনের কথা তারা বলছিলেন। আরেকটি ব্যাপার দেখা গেছে যে নেত্রকোনা জেলায় আসলে হাওর এবং সবকিছু মিলিয়ে 1,85,000 হেক্টর জমি আবাদ হয়েছিল এবার বুড়ো আবাদ। তার মধ্যে আজকে পর্যন্ত যেটুকু জানা গেছে যে 56,000 হেক্টর জমির ধান কর্তন হয়েছে হাওর সহ সব মিলিয়ে, কিন্তু এখনো দেখা গেছে যে অর্ধেকের চেয়ে মানে 2 গুণ ধান এখনো মাঠে রয়ে গেছে। তো এই যে জলাবদ্ধতায় যে সকল সংকট কাটিয়ে তারা ধান কাটতেছিলেন, এবং এই যে আজকেও এখানে যে মাল নিবিলে যে দেখা গিয়েছে যে আজকে রোজ হিসেবে 1100 টাকা করে এই ধান কাটার শ্রমিক নিয়েছেন, কারণ তারা হচ্ছে কাঠা প্রতিও ওইভাবে নিতে পারছেন না, যে কারণে এখন রোজ হিসেবে এক বেলা খাইয়ে 1100 করে টাকা দিতে হবে যতটুকুই ধান কাটতে পারে। কারণ এখন তাদের হচ্ছে যে যাই উঠানো যায় তাতেই তাদের অন্তত লাভ, কারণ হচ্ছে সবগুলো যেহেতু পানিতে তলিয়ে গেছে। যেটি আমরা আরেকটি ব্যাপার যেটি যতটুকু জানতে পারলাম যে নেত্রকোনা জেলার যে কৃষি এবং প্রশাসন কৃষি বিভাগের যে তথ্য এবং যে মাঠের তথ্যের সাথে কিছুটা গরমিল পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগ বলছে যে এখন কিছুটা 11,000-এর মতো ধান নষ্ট হয়েছে। আবার যে হাওর অঞ্চলের যে কৃষকরা বা সব মিলিয়ে এমনি প্রাথমিকভাবে যে ধারণা পাওয়া যায় সেটি হচ্ছে 20,000-এর উপরে ধান নষ্ট হওয়ার কথা জানা গেছে। তো এই যে কিছু হিডেন করার ব্যাপার নানা কিছু রয়েছে, এবং কৃষকরা যেটি বলছেন যে সরকারের কাছ থেকে তারা শুনছেন যে সরকার উদ্যোগ নিয়েছেন, যেমন আজকে খাদ্য প্রতিমন্ত্রী এই বড় ধান সংগ্রহ উদ্বোধন করবেন, কিন্তু তারা বলছেন যে এগুলো যেন সঠিকভাবে কৃষকের কাছ থেকেই কেনা হয়, তাহলে হয়তো কৃষকরা বাঁচবে। তো নেত্রকোনা থেকে এই ছিল আমার কাছে বুড়ো ফসলের সর্বশেষ। নেত্রকোনা থেকে সহকর্মী আলপনা বেগম। হামু উপসর্গে 24 ঘন্টায় মারা গেছে আরও 10 জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1261 জন। হামের প্রাদুর্ভাবে ঝুঁকি বাড়ছে শিশুদের মানসিক বিকাশে। দেখা দিচ্ছে খিটখিটে মেজাজ আর অতিরিক্ত কান্নার প্রবণতা। প্রভাব পড়ছে অভিভাবকদের মানসিক স্বাস্থ্যেও। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে সময় দিতে হবে শিশুদের। টিকাদান, সচেতনতা ও মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে সুস্থ থাকবে শিশু। প্রায় নির্মূল হওয়া হামের তাণ্ডবে বিপর্যস্ত দেশ। 2 মাসের কম সময়ে কেড়ে নিয়েছে প্রায় 300 শিশুর প্রাণ, আক্রান্ত প্রায় 40,000। দীর্ঘদিন জ্বর সহ শিশুর শারীরিক জটিলতার প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যেও। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বাধা পড়ছে সামাজিক বিকাশেও। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অভিভাবকরা জানান, আক্রান্ত হওয়ার পর থেকে পরিবর্তন হতে থাকে স্বাভাবিক আচরণ। দেখা দেয় খিটখিটে মেজাজ, কান্নাকাটির প্রবণতা। যখন অতিরিক্ত মাত্রায় জ্বর থাকে তখন ও লাথি ঘুষি মানে পাশে আবার ক্যানেল ধরে টান মারে। জ্বর কারণে কেয়ার করলে যেত না, বইতো না, খাইতো না, মেজাজ খিটখিটে হয়ে গেছে। এখন পর্যন্ত তেমন একটা সুবিধা হয় না। চিকিৎসকরাও বলছেন আক্রান্ত শিশুদের শারীরিক আচরণে আসছে পরিবর্তন। এতে মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার। একটা বাচ্চা মিজেলস আক্রান্ত হচ্ছে, সেই ব্যাপারটা সে খেতে পারছে না, হাসপাতালে ভর্তি হচ্ছে। এটা যেমন রোগীর শিশু বাচ্চার উপর যেন মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, প্লাস রোগীর সাথে যারা আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক একটা চাপ ফেলে, আর্থিক মানসিক সব দিক দিয়ে আসলে একটা চাপ তৈরি করে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন শুধু শিশু নয়, অভিভাবকদের অতিরিক্ত আতঙ্কও প্রভাব ফেলছে শিশুর ওপর। তাই আতঙ্কিত না হয়ে শিশুদের বেশি করে সময় দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাচ্চারা খুব বলতে চায়, প্যানিকের মতো আচরণ করে বা ভয় পায়, তাহলে তাদের কথাগুলো শুনুন, কি বলতে চাই, কেন ভয় পাচ্ছে, কোন বিষয়ে মনের মধ্যে কি চলে, সে অনুযায়ী সমাধানের চেষ্টা করুন। কোয়ালিটি টাইমটা খুবই গুরুত্বপূর্ণ শিশুর কথা বোঝার জন্য। আপনি যদি শিশুর সাথে গুরুত্ব সহকারে 5টা মিনিট কথা বলেন, অনেক ইফেক্টিভ। সময় মতো শিশুদের টিকাদান, সচেতনতা এবং মানসিক সহায়তা নিশ্চিত করা গেলে শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে থেমে গেল 8টি জীবনের গল্প। নিহতরা সবাই পিকআপ ভ্যানে থাকা নির্মাণ শ্রমিক। ট্রাকের হেলপারকে আটক করা গেলেও পালিয়েছে চালক।
রোববার সকাল ৬টা সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় দিনের শুরুতে ঘটে যায় হৃদয় বিদারক এক ঘটনা। কাঁঠাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মুহূর্তে থেমে যায় কয়েকটি জীবনের গল্প। ঘটনাস্থলে প্রাণ হারান ৪ জন, পরে হাসপাতালে নেয়ার পথে আরও ৪ জনের মৃত্যু হয়। আহতদের অনেকে গুরুতর অবস্থায় ভর্তি আছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ। পুলিশে আমি জানি এই গাড়িটা আমার পিকআপ সাথে মারা যাওয়ার সাথে গাড়ির মানে যার মতো লোক ছিল পড়ে গেছে একজন, আর হাত ভাঙা গেছে, পা ভাঙা গেছে, ও আঘাত পাশে কারো হাতে মতো সিলে গেছে। থেকে ফ্যামিলির মাঝে তাই রোজগার, তাই রুজি করতা, তার ছেলে মেয়ে 3টা আছে, 3টা পড়ালেখা করে। তো যেহেতু পড়ালেখা করে তান আনিয়া খাওয়াইতা, এখন যেহেতু নাই, এখন আর আল্লাহ আসুন নিয়ম বালি শিখে এবং আইনিভাবে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়ার জন্য এই আশা আমি প্রত্যাশা করছি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় খাগড়াছড়ি থেকে কাঁঠাল বোঝাই করে সিলেট যাচ্ছিল ট্রাকটি। সিলেট থেকে পিকআপ ভ্যানে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারকে আটক করেছে পুলিশ, তবে পালিয়েছে ট্রাক চালক। জব্দ করা হয়েছে ট্রাকটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। যারা আহত হয়েছেন তাদের ট্রিটমেন্ট চলতেছে, তাদের ভিতরে কয়েকজন আশঙ্কাজনক আছে এবং আপাতত পরিস্থিতি শান্ত আছে। খাগড়াছড়ি থেকে একটি কাঁঠাল বোঝাই ট্রাক এবং সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ডিআই পিকআপ, যাতে আপনার 15 থেকে 16 জন নির্মাণ শ্রমিক ছিল। তো এই দুটো ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে ঘটনাস্থলে 4 জন নির্মাণ শ্রমিক নিহত হয় এবং হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে বসবে 27টি পশুর হাট। যেখানে সেখানে হাট বসতে না দেয়া হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রী। সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন পশু আনতে না পারে সেজন্য সতর্ক বিজিবি। এছাড়া পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন মন্ত্রী। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে অবাধ পরিবহন নিশ্চিত করতে রোববার বৈঠকে বসে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। বৈঠক শেষে এবছর কোরবানিযোগ্য পশুর পরিসংখ্যান তুলে ধরেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বলেন, কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না, বরং উদ্বৃত্ত থাকতে পারে 22 লাখের বেশি। এ অবস্থায় অবৈধ চোরাচালান ঠেকাতে সীমান্তে জিরো টলারেন্স দেখাবে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই। আগামী দিনে জিরো হবে। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু, ছাগল, মহিষ আছে। এবছর ঢাকায় 27টি সহ সারা দেশে 3600টি পশুর হাট বসবে। নির্বিঘ্নে পশু পরিবহনে সড়ক, মহাসড়ক ও সেতু এলাকায় থাকবে বিশেষ ব্যবস্থা। চাঁদাবাজি বন্ধে অভিযান চালাচ্ছে সরকার। চাঁদাবাজি, রাহাজানি, এই ধরনের ধান্দামির ভিতরে যারা আছে এদের ভিতরে একটা অভিযান গত পরশু থেকে শুরু হয়েছে। এই সরকারের প্রথম টার্গেট এদেশের সাধারণ মানুষের অর্থনীতিকে শক্তিশালী করা, এদেশকে চাঁদাবাজ মুক্ত করা। কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ শনাক্তে হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ঢাকার সঙ্গে বিভিন্ন রুটে ট্রাক প্রতি ভাড়া বেড়েছে 10 থেকে 15 হাজার টাকা। খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে সবজির আড়ত থেকে খুচরা বাজারে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে সবজি। সন্ধ্যার পর থেকে রওনা দেয়া এসব ট্রাক শুধু সবজিই নয়, ডিজেলের দাম বৃদ্ধির চাপ নিয়ে যাচ্ছে ঢাকায়। প্রতি লিটার ডিজেলে 15 টাকা বৃদ্ধির পর ঢাকার সাথে বিভিন্ন রুটে ট্রাক ভাড়া বেড়েছে 10,000 টাকা থেকে 15,000 টাকা। পরিসংখ্যান বলছে সাতক্ষীরা থেকে ঢাকার দূরত্ব 237 কিলোমিটার। এক্ষেত্রে সাতক্ষীরা থেকে 15 মেট্রিক টন সবজি বোঝাই একটি ট্রাক ঢাকায় পৌঁছাতে তেলের প্রয়োজন হয় 52.5 লিটার। আগের হিসেবে জ্বালানি ব্যয় হতো 5,250 টাকা, ট্রাক ভাড়া ছিল 20,000 টাকা। বর্তমানে 115 টাকা লিটারে একই রাস্তায় ব্যয় বেড়েছে মাত্র 800 টাকা, কিন্তু পরিবহনে বাড়তি ভাড়া যোগ হয়েছে 15,000 টাকা। এতে প্রতি কেজি সবজি পরিবহনে খরচ বাড়ল 1 টাকা।
এখন মনে করেন আপনি ডিজেলের দাম বাড়ার কারণে মনে করেন আপনার একটা গাড়ির ভাড়া দিতেছি আমরা মনে করেন 35,000। তেল বেশি লাগছে, যার কারণে ভাড়া বেশি। ঢাকার বাজারে হিসেবে 1 টাকা বাড়ার কথা থাকলেও ব্যবসায়ীদের দাবি কেজিতে দাম বেড়েছে 3 টাকা। কেজি মারলে গাড়ি ভাড়া আপনার আছে আগে ছিল 3 টাকা, এখন হয়েছে 6 টাকা। আগে ক্যারিং খরচ ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। চালের বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীদের অভিযোগ, গাড়ির সংকট ও জ্বালানি নিতে অতিরিক্ত সময় ব্যয় হওয়ায় মোকাম ভিত্তিক 15 মেট্রিক টন ধারণ ক্ষমতার ট্রাকে ভাড়া বেড়েছে 5,000 টাকা। হিসেবে 50 কেজি বস্তায় মাত্র 16 থেকে 17 টাকা বাড়ার কথা থাকলেও খুচরায় প্রভাব পড়েছে 100 টাকা। মোকাম বেঁধে 4-5 হাজার টাকা বাড়তি। আমরা তো ধরেন যেগুলো আছে এগুলা সব বেশিরভাগই ক্রেতার উপর দিয়ে দিব। বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়াতে আবার মোটামুটি 2-3 টাকা আবার বাড়িয়ে গেছে। জ্বালানির দাম বৃদ্ধির সুযোগ নিয়ে ভোক্তার পকেট কাটায় জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ ক্যাবের। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন তারা দেখেও না দেখার মতো ভান করে থাকে। অনৈতিক ছাড় দেওয়ার যে মানসিকতা, এটা থেকে বের হয়ে আসতে হবে। জ্বালানির দাম বৃদ্ধির সাথে পরিবহন খরচ মিলিয়ে সবজির দাম বাড়ায় এই রেশে ভুক্তভোগী সাধারণ মানুষ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে দেশের পরিবহন খাতে তৈরি হয়েছে বড় ধরনের চাপ, আর সেই চাপ গিয়ে পড়ছে নিত্যপণ্যের বাজারে। এতে করে অস্বস্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে সমন্বয়হীনতাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থাপনায় নতুনত্ব আনার তাগিদ খাত সংশ্লিষ্টদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, দেশের পথে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের মরদেহবাহী বিমান ঢাকায় পৌঁছাবে কাল। বুধবার নাহিদা বৃষ্টির জানাজা। 2 শিক্ষার্থী খুনের ঘটনায় প্রবাসীদের শোক। করোনাকালে স্বাস্থ্যের বিভিন্ন পদে নিয়োগে কোটি কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান করছে দুদক। স্বাস্থ্য অধিদপ্তরের একটি সিন্ডিকেট অবৈধ নিয়োগে 40 কোটি টাকা সহ 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানে নথি তলব করেছে সংস্থাটি। করোনার সময় জরুরি ভিত্তিতে 889 জন মেডিকেল টেকনোলজিস্ট ও 1800 টেকনিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই নিয়োগকে কেন্দ্র করে বড় ধরনের দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। 161 জনকে ঘুষের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। দুদক বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাক্তার সামিউল ইসলাম সাদের নেতৃত্বে একটি সিন্ডিকেট নজিরবিহীন অবৈধ নিয়োগ বাণিজ্যে 40 কোটি টাকা আত্মসাৎ ও অবৈধভাবে 100 কোটি টাকার সম্পদ অর্জন করেছে। ডাক্তার সামিউল ইসলাম সাদি, তার নাম এসেছে, আয় ব্যয় সংক্রান্ত তথ্যাদি চেয়েছেন অনুসন্ধানকারী কর্মকর্তা। নিয়োগের কোনো অনিয়ম হয়ে থাকলে তথ্যপ্রাপ্তি সাপেক্ষে আইন অনুযায়ী অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন। নথিপত্র পেতে স্বাস্থ্য অধিদপ্তরে গত সপ্তাহে আবারও চূড়ান্ত তাগিদপত্র পাঠিয়েছে সংস্থাটি। অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত কাগজপত্র এবং তথ্যাদি চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র প্রেরণ করেছেন। তো উনি না পাওয়ার প্রেক্ষিতে পুনরায় আবার তাগিদপত্রও দিয়েছেন। কেবল এই নিয়োগ বাণিজ্যই নয়, করোনাকালে কেনাকাটা সহ স্বাস্থ্য অধিদপ্তরের আরও একাধিক কেলেঙ্কারির তদন্ত চলমান বলে জানিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সংকটের পাশাপাশি জ্বালানির দাম বাড়ায় কমতে শুরু করেছে বিদেশ থেকে গাড়ি আমদানি। চট্টগ্রাম বন্দর দিয়ে গত 4 মাসে দেশে এসেছে মাত্র 2912টি গাড়ি। জানুয়ারি ফেব্রুয়ারির তুলনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী মার্চ এপ্রিলে অর্ধেকে নেমেছে আমদানি। শেখাউজ্জিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। মার্চ মাসের শুরুতে চট্টগ্রাম বন্দরের 3টি শেডেই আমদানি করা গাড়িতে পরিপূর্ণ থাকলেও এপ্রিল মাসে বলা চলে এক প্রকার খালি। এর মূল কারণ হলো সাম্প্রতিক গাড়ি আমদানি একেবারেই কমে যাওয়া। অনেকের ধারণা আছে যে তেল শর্টেজ আছে, সেই জন্য এখন না নিয়ে একটু পরে। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসে 6টি জাহাজযোগে আমদানি করা 2912টি গাড়ি খালাস হয়। এর মধ্যে ফেব্রুয়ারি মাসে 1153টি গাড়ি খালাস হলো। মার্চ মাসে তা কমে দাঁড়িয়েছে মাত্র 497টিতে। আমরা যদি বিগত সময়ের সাথে তুলনা করি তাহলে আমাদের যে শেডে গাড়ির স্থিতির পরিমাণটা অনেক কমে এসেছে।
2025 সালের পুরো বছরে বন্দর দিয়ে 31টি জাহাজে করে আমদানি হয়েছিল 14,164 গাড়ি। এর মধ্যে শুধু একক মাস হিসেবে মার্চে রেকর্ড 1,959টি সহ বছরের প্রথম 3 মাসে 3,854টি গাড়ি ডেলিভারি হয়েছিল। বৈশ্বিক সংকট, যুদ্ধ, তেলের আমদানি কম, এই সব কিছু বিবেচনায় আমদানিকারকরা গাড়ি তুলনামূলকভাবে কম আমদানি করছে। বিক্রি কমছে থেকে আমদানি কমছে, যদি বিক্রি থাকতো আমরা কিন্তু আমদানিটা থাকতো। 1250 ইউনিট ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরের 3টি কাজ সেরে বর্তমানে নিলামযোগ্য 413টি ও সদ্য আমদানি করা 201টি সহ মোট গাড়ি রয়েছে 614টি। ধস নেমেছে গাড়ি আমদানিতে, খালি হতে শুরু করেছে একসময় পরিপূর্ণ থাকা বন্দরের কাজ শেডগুলো। চট্টগ্রাম বন্দরের কাজ শেড থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত আমদানি পণ্যবাহী দুটি জাহাজকে জেটিতে আনা হয়েছে। জাহাজ দুটি সিঙ্গাপুর থেকে 2800 কন্টেইনার আমদানি পণ্য নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের জেটিতে আসার স্কেডিউল ছিল। তার আগেই বহির্নোঙরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়ে আটকা পড়ে। দুর্ঘটনার ভয়াবহতা দেখে জাহাজ না নিয়েই বন্দরে ফেরেন নাবিকরা। দুদিন পর দুপুরে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটি জেটিতে আনা হয়। সংঘর্ষের ঘটনায় যৌথ তদন্ত কমিটি করেছে নৌ বাণিজ্য অধিদপ্তর ও চট্টগ্রাম বন্দর। বিস্ফোরণের কারণে 21 বছর পরিত্যক্ত থাকার পর আবার সচল হচ্ছে সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র। এরই মধ্যে দুটি কূপ খননের কাজ শুরু করেছে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি। মিলবে বিপুল পরিমাণ গ্যাস। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। দেশের অন্যতম সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র ট্যাংরাটিলা এভাবেই ভয়াবহ বিস্ফোরণে সব শেষ হয়ে যায়। নাইকো বাপেক্স কূপ খননের চূড়ান্ত পর্যায়ে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন বিস্ফোরণ ঘটলে 816টি ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, প্রাণিজ সম্পদ, পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস হয়ে যায় নিমিষে। গ্যাসের আগুনের তাপে তারপরে এই যে এই ময়লা পানি গেছে গ্যাসের সাথে যে আছে এই পিসারি বড়টা সব মাছ মরে গেছে। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি সুনামগঞ্জের দোয়ারা বাজারে অবস্থিত ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র 1959 সালে আবিষ্কার করে, যা দেশের দ্বিতীয় সমৃদ্ধ গ্যাস ক্ষেত্র। 2003 সালে কানাডিয়ান কোম্পানি নাইকো ও বাপেক্স যৌথভাবে এই গ্যাস ক্ষেত্রটি উন্নয়নের জন্য চুক্তিবদ্ধ হয়। 2005 সালে ভয়াবহ বিস্ফোরণের পর এই গ্যাস ক্ষেত্রের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন ভিত্তিক ইক্সিট ট্রাইব্যুনাল নাইকোকে $42 মিলিয়ন বা প্রায় 516 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় দেয়। পরিত্যক্ত ঘোষণার প্রায় 40 বছর পর এই ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্র থেকে পুনরায় গ্যাস উত্তোলনের পরিকল্পনা নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। 2টা নতুন কূপ খনন করতে পারি এবং সেগুলো যদি সাকসেস হয় ওখানে আমরা আরও 3D সিসমিক সার্ভে করাবো পুরা এরিয়া। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি হরিপুর, ট্যাংরাটিলা, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ থেকে দৈনিক 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। শেরপুরের গারো পাহাড়ে 3 যুগ ধরে চলছে হাতি ও মানুষের দ্বন্দ্ব। খাদ্য সংকটে বন্য হাতির দল হানা দিচ্ছে কৃষকের ক্ষেতে। নানা কৌশলে ফসল রক্ষায় ব্যর্থ হয়ে আধা পাকা ধান কেটে ফেলছেন কৃষক। ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। গারো পাহাড় ঘেঁষা সীমান্তবর্তী এলাকায় প্রায় দেখা মিলছে বন্য হাতির। পাহাড়ে পর্যাপ্ত খাবার না পেয়ে লোকালয়ে ছুটে আসছে প্রাণীগুলো, খেয়ে সাবার করে ফেলছে কৃষকের পাকা ধান। শেরপুরের শ্রী বড়দি, ঝিনাইগাতি ও নালিতাবাড়ির গারো পাহাড়ে ধান পাকার সময় দল বেঁধে নেমে আসে বন্য হাতির দল। হাতির আক্রমণ ঠেকাতে আগুন জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়েও শেষ রক্ষা করা হচ্ছে না কৃষকের কষ্টের ফসল। সম্প্রতি হাতির আক্রমণ বেড়ে যাওয়ায় কাঁচা পাকা ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকরা। এতে হাতির অত্যাচারের জন্য আসলে আমরা এই কাঁচা ধান কাটা লাগতেছে, পাকা ধান আর কাঁচা ধান নাই খায় বেলায়। হাতির আক্রমণে ফসল রক্ষায় ধান 80% পাকলে কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের। সংশ্লিষ্ট জায়গায় আমরা পরিদর্শন করতেছি। পরিদর্শনকালে কৃষকদেরকে
যখন ধান 80% পাকা হয়ে যায় সাথে সাথে আমরা কর্তন করার জন্য পরামর্শ করতেছি। জনসচেতনতা বৃদ্ধি সহ হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ দেওয়ার সহযোগিতার আশ্বাস বন কর্মকর্তার। বন্য হাতির যেন কেউ কোনো ক্ষতি না করে এবং ফসলের ক্ষতিপূরণটা যেন সঠিকভাবে পায় সেই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বন বিভাগের তথ্য মতে 3 উপজেলায় 3টি দলে বিভক্ত হয়ে প্রায় শতাধিক হাতি রয়েছে। সময় সংবাদ, শেরপুর। দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার জামিল আহমেদ লিমনের মরদেহবাহী বিমান। স্থানীয় সময় শনিবার রাতে ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবে সোমবার সকালে। নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 6 মে তার জানাজার পর মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অশ্রু আর ভালোবাসায় সহপাঠীরা বিদায় জানানোর দুদিন পর এবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে জামিল আহমেদ লিমনের মরদেহ। স্থানীয় সময় শনিবার রাত 8:45 জামিলের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি অরল্যান্ডো বিমানবন্দর ছাড়ে। দুবাই হয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছাবে মরদেহ। মর্মান্তিক নৃশংস হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ আজ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করল। এই মরদেহ বাংলাদেশে পৌঁছবে 4 মে সকাল 8:40। এদিকে খুন হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আগামী 6 মে তার জানাজা হবে। এরপরই বৃষ্টির মরদেহ ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী হত্যার ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত স্থানীয় প্রবাসীরা। সমস্ত আয়োজন, সমস্ত অনুষ্ঠান, সমস্ত আনন্দ সবকিছু সারা জীবনের জন্য বিলীন হয়ে গেল শুধুমাত্র এই একটা বাজে ঘটনার জন্য, জঘন্য ঘটনার জন্য। জামিল বৃষ্টি হত্যাকাণ্ড আমাদেরকে ক্ষুব্ধ করেছে, স্তম্ভিত করেছে। আমরা হতবাক। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি। তদন্তকারী সংস্থার দাবি, জামিলের রুমমেট হিশাম গার্ভে পরিকল্পিতভাবে দুজনকে হত্যা করেছে। পুলিশ তাকে গ্রেফতার করার পর আদালত জামিন নাকচ করে অভিযুক্তকে কারাগারে পাঠিয়েছে। সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ক্লাস, পরীক্ষা সবই চলছে, কিন্তু ক্যাম্পাস জুড়েই যেন নীরবতা, শোকের ছায়া। কোনোভাবেই জামিল ও বৃষ্টির স্মৃতি ভুলতে পারছে না তার সহপাঠীরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে 14 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। ইরান ও লেবাননে সংঘাত স্থায়ীভাবে বন্ধ, হরমুজ খুলে দেয়া সহ বিভিন্ন প্রস্তাব রয়েছে, যা পর্যালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের যুদ্ধবিরতি চললেও থামছে না কূটনৈতিক টানাপোড়েন। সংঘাত বন্ধে এবার যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা প্রস্তাব পাঠিয়েছে তেহরান। পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো এই প্রস্তাবে জানানো হয়েছে সাময়িক যুদ্ধবিরতি নয়, 30 দিনের মধ্যেই সব সমস্যার স্থায়ী সমাধান চায় ইরান। ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, লেবাননে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়গুলো প্রস্তাবে অন্তর্ভুক্ত আছে। তবে ইরানের প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নতুন প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত পরে জানানো হবে। একই সঙ্গে তেহরান কোনো উস্কানিমূলক কাজ করলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের অভিযোগ, ওয়াশিংটন কোনো প্রতিশ্রুতি বা চুক্তির প্রতি বিশ্বস্ত নয়। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে নতুন আইন তৈরি করতে যাচ্ছে ইরান। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার বলেন, এই আইনে ইসরায়েলি জাহাজ প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হবে। নাসরিন রুমি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনী ইশতেহার ও সই করা জুলাই সনদ বাস্তবায়ন হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ডিসিদের কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদের দিকে যাবে দেশ, শঙ্কা এনসিপি নেতাদের। রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি। এবং হাম ও উপসর্গে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 1250। প্রভাব পড়ছে শিশুর মানসিক স্বাস্থ্যেও।
অভিভাবকদের বেশি সময় দিয়ে বাড়তি যত্নের পরামর্শ। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমরান, ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।